আমি বিশ্বজিৎ। আমার সাথে আমাদের যে সেগমেন্টটা আছে সেই সেগমেন্টটা হলো দেখা হলে কথা হবে। দেখা হলে কথা হয় মানুষের সাথে, এবং তার সাথে যাওয়ার পথে, বর্ধমান যাওয়ার পথে আমার এক বন্ধুর দোকানে এমন একজনের সাথে দেখা হলো, সেও আমার বন্ধু। শুধু তাই নয়, সে একজন সর্পবিশারদ। তার সাথে আমি এই বর্ষাকাল, বৃষ্টি শুরু হয়ে গেছে, এই সময় সাথে যে উপদ্রব, সেই উপদ্রবটাকে নিয়েই একটু তার কাছে আমরা জেনে নেব, বোঝার চেষ্টা করব। এই সময় তো সাপের উপদ্রব হয় যেমন। হ্যাঁ, নমস্কার, আমি ধীমান ভট্টাচার্য। আমি সাপের ওপর দীর্ঘদিন কাজ করছি। তো সাপের উপদ্রব কথাটাতে আমার একটু আপত্তি আছে। আমি উপদ্রব কথাটা বলবো না, কারণ সাপ হচ্ছে একটি সরীসৃপ শ্রেণীর প্রাণী। আমরা যেমন একটি স্তন্যপায়ী প্রাণী, তারাও সরীসৃপ শ্রেণীর প্রাণী, সরীসৃপ পর্বে। তো এই মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা আছে সরীসৃপ, সেরকম অনেক সরীসৃপ আমাদের মধ্যেই আছে, যেমন টিকটিকি, গিরগিটি, আঞ্জনি, এরা সবাই আছে। তো তার মধ্যে শুধু সাপকে দেখেই আমরা বেশি আতঙ্কিত হই। তো আতঙ্ক থেকেই আমরা এই উপদ্রব কথাটা বলবো। তারা তাদের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় তারা ঘোরাফেরা করে আমাদের আশেপাশে, তাদের খাবার এর সন্ধানে আসে। তাদের প্রজনন ঋতু, এই সময়টা প্রজননের জন্য তারা স্থান খুঁজে বেড়ায়, কোথায় তাদের ডিম পারবে বা বাচ্চা দেবে, বা তাদের প্রজননের জন্য তারা সঙ্গী খুঁজে বেড়ায়। সেটাকে আমরা হয়তো ভাবি আমাদের উপদ্রবকে। বলতে গেলে প্রথমেই যেটা বলার, যে সাপের যে আতঙ্ক আমাদের মধ্যে রয়েছে, এই আতঙ্কটা একেবারে যে অমূলক তা নয়। আমাদের এই সাপেদের মধ্যে কিছু সাপ আছে যারা বিষধর, যাদের একটি বিশেষ গ্রন্থি আছে, যেটাকে বিষ গ্রন্থি বলা হয়। সেটা মিশে গেলে আমাদের শরীরে কিছু প্রতিক্রিয়া দেখা যায়, যার জন্য আমাদের মৃত্যুও হনে। এই সাপের প্রয়োজনীয়তা খুব বেশি, কারণ বাস্তুতন্ত্রে সাপ হচ্ছে তৃতীয় সারির ভালক। এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমকে ধরে রাখতে গেলে সাপের প্রয়োজনীয়তা খুব বেশি। আর আমরা যদি এই সমস্ত বিষধর সাপগুলোকে ঠিকঠাকভাবে চিনতে পারি, তাদের গতিবিধি সম্পর্কে আমাদের যদি ধারণা থাকে, সে সম্পর্কে আমরা যদি সচেতন হই, তাহলে সাপের কামড় আমাদের ঘটবে না, আমরা সাপের কামড় থেকে বাঁচব। এবং সাপের কামড় একটি দুর্ঘটনা মাত্র। যে কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা যেমন সবার প্রথম হাসপাতালে যাই, সাপের কামড়ের মতন দুর্ঘটনা ঘটলেও সবার প্রথম হাসপাতালে যাওয়া উচিত, এবং তার যা যা চিকিৎসা পদ্ধতি আছে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সেগুলো নেওয়া উচিত। সময় নষ্ট করলে কিন্তু সাপের কামড়ে বিষক্রিয়া অনেক হয়ে যায়। এই সময় কী কী পরামর্শ দেওয়া উচিত? এই সময় সবার প্রথম বলবো যে এই সময় কিছু কিছু সাপ আছে যারা নিশাচর, রাত্রিবেলায় তারা ঘোরাফেরা করে, বিষধর সাপেদের মধ্যে। হ্যাঁ, বর্ষাকাল না, সারা বছরের মধ্যে এই বর্ষাকালে একটু বেশি তাদের দেখা যায় ঘোরাফেরা করতে, কারণ তারা খাদ্যের সন্ধানে বা তাদের বাসস্থানের কিছু ব্যাঘাত ঘটে সেজন্য। এছাড়াও তাদের প্রজনন ঋতু থাকে, তাই তারা সঙ্গী খুঁজে বেড়ায়। তা সেই সমস্ত সাপেদের থেকে নিশাচর যে সমস্ত সাপেরা আছে, তাদের মধ্যে 3টি নিশাচর সাপ আমাদের বিষধর আমাদের এখানে ঘোরাফেরা করে। তার মধ্যে সবার প্রথম যেটা আছে সেটি হচ্ছে কালাজ বা ডোমনাচিতি। দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে বখুরা বা স্পেকটাক্লেট কোবরা, এবং তৃতীয় যেটি সেটি হচ্ছে চন্দ্রগোড়া বা রাসস ভাইপার। এই 3টি বিষধর সাপ আমাদের আশেপাশে খুব ঘুরে বেড়ায়। এছাড়াও আরেকটি নিশাচর সাপ আছে যেটা আমাদের এই অঞ্চলটাতে খুব একটা দেখা যায় না, তবে আমাদের এই ভাতার ব্লকেরই ওরগ্রামের ওইদিকে দেখতে পাওয়া যায়। সেটি হচ্ছে শাঁখামুটি বা রাজসাপ। সেটি বিষধর ঠিকই, কিন্তু মানুষের ক্ষতি তেমন করে না, বরং কিছুটা উপকারই করে। সে সর্পভুক সাপ, অন্য সাপকে খেয়ে ফেলে আমাদের উপকার করে। এই সাপগুলি থেকে বাঁচতে সবসময় বলবো, রাত্রে যারা খোলা বিছানায় শোন, অবশ্যই যেন মশারি টানাবেন। দেখবেন আপনার যত পরিচিত রাস্তাই হোক, আপনার বাড়ির আনাচে কানাচে যত পরিচিতই হোক, রাত্রে অবশ্যই টর্চ ব্যবহার করুন। একটা সময় সাপুরেদেরকে দেখা যেত সাপ ধরার জন্য, হ্যাঁ, এখন সেটা প্রায় যে দেখা যায় না। ঠিক সেই সাপুরেদের জন্য সাপুররা সাপ ধরে বোধহয় বিষটাকে বিক্রি করে দিত। এইটা নিয়ে কী বলবেন? আমাদের যেটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 যেটা হয়েছে, তাতে যে কোনো বন্য প্রাণীকে বন্দি করে রাখা বা তাকে নিয়ে খেলা দেখানো, তাকে নিয়ে ব্যবসা করা বা তাকে বিক্রি করা, এটা সম্পূর্ণ আইনত নিষিদ্ধ।
সাপও একটি বন্য প্রাণী, তাই যারা সাপ নিয়ে কারবার করেন অর্থাৎ ব্যবসা করেন বা সাপকে বন্দি করে রাখেন, এটা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ, তাই সেটা আইনত নিষিদ্ধ করা হয়েছে। তবে যারা সাপ ধরতেন অর্থাৎ মাল সম্প্রদায়, এনারা কিন্তু সাপ খেলা দেখান না। মাল সম্প্রদায়ের কাজ হচ্ছে তারা সাপ ধরতেন এবং সাপ এবং সাপের বিষ তারা বিক্রি করতেন। বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে যে স্নেক পার্ক ছিল সেটি উঠে গেছে। স্নেক পার্ক না থাকার জন্য এই মাল সম্প্রদায় আজকে সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কোনো কাজ নেই। এবং যেহেতু আমাদের একটা দীর্ঘদিনের দাবি আমরা জানিয়ে আসছি যে প্রত্যেকটা রিজিয়ন ভিত্তিক স্নেক ভেনাম সেন্টার করা হোক, যেখান থেকে ভেনাম কালেকশন হবে এবং সেখানেই নিজস্ব এভিএস তৈরি হবে। কারণ আমাদের এখানে যে সমস্ত এভিএস আছে সেগুলো হচ্ছে তামিলনাড়ু থেকে। প্রত্যেকটা অঞ্চলে সাপের বিষের যে গুণাগুণ তার তারতম্য হয়, সেই গুণাগুণের তারতম্যের জন্য দেখা গেছে যে আমাদের এখানে যে সাপের বিষের যে লক্ষণ, সেই লক্ষণ তামিলনাড়ু সাপের বিষের লক্ষণের সঙ্গে মিল নেই। দীর্ঘদিনের দাবি আমরা জানিয়ে আসছি যে প্রত্যেকটা রিজিয়ন ভিত্তিক স্নেক ভেনাম সেন্টার করা হোক, যেখান থেকে ভেনাম কালেকশন হবে এবং সেখানেই নিজস্ব এভিএস তৈরি হবে। কারণ আমাদের এখানে যে সমস্ত এভিএস আছে সেগুলো হচ্ছে তামিলনাড়ু থেকে। প্রত্যেক পশ্চিমবঙ্গে নিজস্ব এভিএস চাই এবং এখানে নিজস্ব স্নেক পার্ক করা হোক, যেখানে এই মাল সম্প্রদায় বা সাপুরে সম্প্রদায় তারাও তাদের কাজ পাবে। তারা আগে যেমন সাপ ধরতো, সেটা একটা বিজ্ঞানভিত্তিক বা আইনসঙ্গত পদ্ধতিতে তারা সেই সাপ সংগ্রহ করবে প্রকৃতি থেকে এবং এই স্নেক পার্কে তারা জমা দেবে। সেখান থেকে সাপের বিষ কালেকশন করে আমরা আমাদের এই সাপের বিষের যে ওষুধ প্রতিষেধক এভিএস সেটা তৈরি করতে পারবো। শেষ যেটা প্রশ্ন সেটা হচ্ছে, একেবারে এই সময়ে মানুষের একটা কুসংস্কার আছে না যে সাপে কামড়ালে বাঁধন দেওয়া হয়, সেইটার সম্বন্ধে মানুষকে কী বার্তা দেয়? এই বাঁধন সম্পর্কে পুরোপুরি কুসংস্কার বলবো না, এটা একটা বহু পুরনো প্রথা, আজ থেকে 200 বছর আগে থেকে চলে আসছে। কিছু পুরনো বই খুঁজলেও দেখা যাবে সেখানে সাপের কামড়ের প্রাথমিক প্রতিবিধানে বাঁধন এবং সেই জায়গাটা চিরে দেওয়া এই সমস্ত পদ্ধতি কিছু লেখা আছে। সেগুলো বর্তমানে দেখা গেছে সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ক্ষতিকারক। বাঁধন সবসময়ই ক্ষতিকারক, তার কারণ হচ্ছে সাপের যে বিষ সেটা রক্তে মিশে কাজ করছে। আমাদের রক্তই একমাত্র পারে রক্তে মিশে যাওয়া কোনো বিষকে প্রতিহত করতে। তা আমরা যদি রক্ত চলাচলটা সেখানে বন্ধ করে দিই বাঁধন দিয়ে, যে অঞ্চলটায় সাপে কামড়েছে সেখানে সাপের বিষের যে বিষক্রিয়া, তার ফলে সেখানকার কোষগুলো খুব দ্রুত নষ্ট হতে থাকবে। সে পরিষ্কার বিশুদ্ধ রক্ত পাবে না, তার ফলে সেই কোষগুলো বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে যায়। তো সেখানে গ্যাংগ্রিন হয়ে গিয়ে পচন ধরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে যখন এই বাঁধনটা ঝট করে খুলে দেওয়া হয়, বিশেষ করে কেউটে বা গোখরো এই জাতীয় নিউরোটক্সিক ভেনামের ক্ষেত্রে যখন বাঁধন খোলা হয় তখন দেখা যায় যে এই বিষের কনসেন্ট্রেশনটা নার্ভের থ্রু দিয়ে যায়, তার ফলে দ্রুত চলে যাওয়াতে রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো সেই কারণে বাঁধন দিয়ে কোনো সাপের বিষকে কখনোই আটকানো যায় না, বরং রক্ত চলাচলটা আটকে দিয়ে সেক্ষেত্রে আমাদের কি করা হয়, সেই জায়গার পচনের যে পচন ক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে ফেলা হয়। সেই জন্য বাঁধনকে আমরা সবসময় নিষেধ করি। বিষ আছে যেটা হয়তো দেখা গেল রক্তের সাথে মিশতে পারেনি, ওপরে চামড়ার মধ্যেই লেগেছিল, কিন্তু সে ভয়ে যখন ছিঁড়ে দিল জায়গাটা, ওই অতিরিক্ত বিষ যেটা চামড়ার উপরে লেগেছিল সেটাও ওই ক্ষতস্থান দিয়ে ভিতরে ঢুকে গেল, বা চিড়ে দেওয়ার ফলে অনেকগুলি শিরা উপশিরার মুখ খুলে গেল, যার মধ্যে দিয়ে এই রক্তের মধ্যে বিষ মেশার সম্ভাবনা প্রবণতা অনেক বেড়ে যায়। সেই কারণে চিড়ে দেওয়া এবং বাঁধন দুটোই আমরা অবৈজ্ঞানিক বলি এবং দুটোই ক্ষতিকারক। একদমদের সাথে সেই দেখা হলে কথা হবে, দেখা হলে কথা যখন হয়েছে সেই কথা আমরা কিছুটা বুঝে নিলাম যে এই মরশুমে এই বর্ষাকাল শুরু হচ্ছে, সেই বর্ষাকালে শুরু করে সাপের যে উপদ্রব, সেই উপদ্রব যে কী কী করণীয় উচিত, কী কী করণীয় দরকার, সেইগুলো আমরা যেমন বুঝলাম। আমরা সাপ সম্বন্ধে যে সচেতনতা, সেই সচেতনতা করলেন যিনি সাপ নিয়ে কাজ করেন আমারই বন্ধু ধীমান ভট্টাচার্য। ক্যামেরায় সানিপের সাথে বিশ্বজিৎ ভাতার।